হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের শিফটের প্রশ্ন কিন্তু উত্তর করছি। আজকে হচ্ছে সায়েন্স ক্লাস 2। ঠিক আছে, আজকের দ্বিতীয় ক্লাস হচ্ছে সায়েন্সের। চলো প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখব। কি বলছে, যদি একটি উত্তল লেন্সের শক্তি, এখানে আমাদের উত্তল লেন্সের শক্তি দিয়ে দিয়েছে 3 ডায়োপ্টার হয়, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য হবে। এখন তোমাদেরকে এই উত্তল লেন্সের শক্তি এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সূত্রটা জানতে হবে। তাহলে চলো আমরা প্রথমে সূত্রটা দেখে নিই। যে এখানে বলছে লেন্সের সূত্র শক্তি হচ্ছে পাওয়ার হচ্ছে পি, আর ফোকাস দৈর্ঘ্য সেটাকে আমরা ফোকাল যে লেন্থ সেটা হচ্ছে এফ দিয়ে লিখি এফ। এর মধ্যে সম্পর্ক হলো এই এফ ইজ ইকালস টু 100/পি। তাহলে আমরা এখানে পি এর মান জানি, পি এর মানটা কি করব, বসিয়ে দেব, তাই তো। তাহলে এফ এর মান পেয়ে যাব। তাহলে 100 ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে কত আমাদের 3। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো 33.33 আসছে। এই 33.33 আসছে, এটা কিন্তু আমাদের সেন্টিমিটারে। তো সেন্টিমিটার থেকে আমাদেরকে মিটারে গেলে এটাকে 100 দিয়ে ভাগ করলে এই 0.33 এইটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা মনে রাখবে পি ইজ ইকালস টু হচ্ছে ওই 100/এফ, এইটাই হচ্ছে ওই পাওয়ার বা ক্ষমতা। হ্যাঁ, চলো পরপর পুরো ক্লাসটা দেখতে থাকো তোমরা। এই শর্টকাট ভাবে তোমাদেরকে সূত্রগুলো তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে এই ফিজিক্সের অঙ্কগুলো করতে হয়। এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, যেহেতু সেন্টিমিটার থেকে আমাকে মিটারে যেতে হবে। পরের প্রশ্ন কি বলছে, যদি একটি পরিবাহী রোধ 44, এখানে 44 ওহম লিখে দাও। হ্যাঁ, 44 ওহম এটি জুড়ে 220 ভোল্ট প্রয়োগ করা হয়, তবে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, মানে আমাদেরকে আই বার করতে হবে। এবার আমাদেরকে ফর্মুলা জানতে হবে। ওহমের সূত্র আছে, ওহমের সূত্র হচ্ছে এই ভি ইকালস টু আই আর। এই ভি ইকালস টু আই আর এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব। তাহলে আমাদেরকে যেহেতু আই বার করতে হবে, তাহলে ভি বাই আর। এই ভি মানে কত, ভি মানে হচ্ছে 220, এই যে 220টা লিখবে, আর আর মানে হচ্ছে এই 44, নিচে 44 লিখবে। তাহলে এটা 22 দিয়ে কাটলে উপরে 10, আর নিচে 22 দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 5। তার মানে আমাদেরকে এই প্রবাহ মাত্রা এই 5 অ্যাম্পিয়ার হবে। তাহলে এখানে হচ্ছে এই 5 অ্যাম্পিয়ার, এখানে অপশন ডিটা রাইট অ্যান্সার। দেখো তোমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে। ওহমের যে সূত্রটা, ওহমের সূত্র অনুযায়ী হচ্ছে ভি ইজ ইকালস টু আই আর। ভি মানে হচ্ছে ওই দুই প্রান্তের যে বিভব প্রভেদের পার্থক্য, সেটা ভি, এই 220 ভোল্ট। আর এখানে হচ্ছে এই আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, আর আর মানে হচ্ছে পরিবাহী রোধ। রোধ মানে কিন্তু বাধা, যেটা এরকম ভাবে লেখা হয়, আগের দিন তোমাদেরকে আমি করাচ্ছিলাম। ঠিক আছে, এইদেরকে রোধ বলা হয় আর। এটাকে যদি আমরা R1 আর R2 বলি, আচ্ছা তোমরা এই R1 আর R2 যদি আগের দিন থেকে তোমাদের কথা পড়াচ্ছিলাম, তো আজকে তোমাদেরকে একটা কোশ্চেন করি, তো এটা ছোট্ট একটা এইচডব্লিউ দিই, যে R1 এবং R2 এরা যদি শ্রেণী সমবায়ে থাকে, তাহলে এদের তুল্য রোধ কত হবে, একটু কমেন্ট করে জানাবে। আর সমান্তরাল সমবায়ে থাকলে তার তুল্য রোধ কত হবে, এই দুটো কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। মনে রাখবে এই রেলের পরীক্ষায় কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে, ওই জন্য সেই জায়গাগুলোকে তোমাদেরকে আমি ধরে ধরে করাবো। পরপর শিফট অনুযায়ী যেসব শিফটে প্রশ্ন হয়েছে পরপর পেয়ে যাবে ক্লাস। সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক করে রাখো, তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, সব কিন্তু পেয়ে যাবে। চলো এখানে আমাদেরকে তাহলে মানগুলো বসাও। মানগুলো দেখো ভি বাই আর, তাহলে এখানে মানগুলো বসালে 5 অ্যাম্পিয়ার আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে অঙ্ক না, পরের ফিজিক্সের যে কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোনটি অ্যাসিড বা ক্ষারের জন্য প্রাকৃতিক নির্দেশক নয়। এখানে কিন্তু নয় জিজ্ঞাসা করেছে, এই নয় কথাটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করো। নিম্নলিখিত কোনটি অ্যাসিড বা ক্ষারের জন্য প্রাকৃতিক নির্দেশক নয়। তো এখন এই প্রশ্নটা তোমাদেরকে জাস্ট মুখস্থ রাখতে হবে যে মিথাইল অরেঞ্জ একটি কৃত্রিম নির্দেশক, তাই এটি প্রাকৃতিক নির্দেশক নয়। তার মানে এখানে অপশন এটাই উত্তর, বাকিগুলো নয়। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখে দিও।
এটা কিন্তু একটা কি বলছে, কৃত্রিম নির্দেশক, প্রাকৃতিক নয়। তাহলে এখানে আমাদেরকে প্রাকৃতিক নয় যখন, তখন কিন্তু আমরা এটা বলে দিতে পারলাম। অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এটা জাস্ট মুখস্থ রাখতে হবে। চলো পরবর্তী কোশ্চেন। এবার দেখো বলছে কোন উপাদানের অধাতব বৈশিষ্ট্য রয়েছে। এখানে অধাতব, ঠিক আছে, নন মেন্টাল, অধাতব বৈশিষ্ট্য রয়েছে। বলছে এখানে আমাদের বলছে পটাশিয়াম, কে মানে মনে রাখবে পটাশিয়াম কিন্তু, হ্যাঁ। আর সিএল মানে হচ্ছে ক্লোরিন, আর এলআই মানে হচ্ছে লিথিয়াম, আর এনএ মানে হচ্ছে সোডিয়াম। তো এদের মধ্যে কোনটি বলছে আমাদের অধাতব বৈশিষ্ট্য রয়েছে? পটাশিয়াম, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে লিথিয়াম, আর একটা হচ্ছে সোডিয়াম। বলো আনসার কি হবে? দেখো এখানে আমরা পটাশিয়ামটা ধাতু, ক্লোরিন কিন্তু একটা গ্যাসীয় পদার্থ, তো সুতরাং এইখানে আমাদের কিন্তু এটা অধাতু হয়ে যাচ্ছে। লিথিয়াম হচ্ছে ধাতু, আবার সোডিয়ামও কিন্তু একটা ধাতু, ঠিক আছে। এবং এই সোডিয়ামকে তুমি বাইরে খোলা রাখতে পারবে না। একটা ছোট্ট তথ্য তোমাদেরকে দিই, সোডিয়ামকে কিন্তু খোলা রাখতে পারবে না, সোডিয়ামকে কেরোসিনের নিচে ডুবিয়ে রাখতে হবে, নইলে সোডিয়াম কিন্তু থাকবে না। কেরোসিনে সোডিয়ামকে কিন্তু কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, মনে রাখবে। এটাও কিন্তু তোমাদের একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, যেরকম প্রশ্ন করছে। তো সোডিয়ামকে কিন্তু কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তো এখানে পটাশিয়ামটা ধাতু, ক্লোরিন কিন্তু অধাতু, লিথিয়ামও ধাতু, আর সোডিয়ামও ধাতু। সুতরাং এখানে উত্তর কিন্তু আমাদের অপশন বি ক্লোরিন হবে, ঠিক আছে। এগুলো কেমিস্ট্রির পার্ট, এগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। ক্লোরিন একটি অধাতু বা নন মেটাল, যা সাধারণত গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। এটি হ্যালোজেন গ্রুপের 17 নম্বর গ্রুপে, মানে হ্যালোজেন যে গ্রুপ আছে তার 17 নম্বর গ্রুপে কিন্তু অন্তর্ভুক্ত, এবং অধাতব বৈশিষ্ট্যের কারণে এটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন Cl- গঠন করে। তার মানে তোমাদেরকে এই যে এক্সট্রা তথ্য আমি দিচ্ছি, মনে রাখবে এইগুলো কিন্তু প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা এইগুলোকেও রেডি করে, অনেকে তোমরা নোটস করছো, আমাকে কমেন্ট করে বলছো যে ক্লাসগুলো থেকে নোটস করছো, ভেরি গুড। দেখবে যদি তোমরা এই প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত শিফটের প্রশ্ন তো আমি তোমাদেরকে পরপর দিচ্ছি, প্রথম কথা ম্যাথ ক্লাস করছি, তারপরে তোমাদের রিকোয়েস্টের জন্য রিজনিং শুরু করেছি, আবার তোমাদের রিকোয়েস্টে সায়েন্স শুরু করেছি, এবং খুব তাড়াতাড়ি আমরা জিকেরও ক্লাস নিয়ে আসবো। ঠিক এরকম ডিটেলসে জিকেটাকেও পড়াবো। যদি সেটা জিকের ক্লাস তোমাদের লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। ম্যাথের ক্লাস প্লেলিস্ট করা আছে, রিজনিংয়ের ক্লাস প্লেলিস্ট করা আছে, সায়েন্সের ক্লাস প্লেলিস্ট করা আছে, সব ক্লাস প্লেলিস্ট করা আছে, সেখান থেকে পরপর তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবং খাতায় নোট করো, প্রতিদিন আমাদের ক্লাস পাবে। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, কখন কোন টাইমে ক্লাস হয় আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আমরা ক্লাস কমপ্লিট হলেই তোমাদেরকে ইউটিউবে কিন্তু আমরা আপলোড করে দিই, তোমরা একটু দেখে নেবে। কিন্তু তার আগে তোমরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যুক্ত থাকলে তোমরা জেনে যাবে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবে, নইলে কিন্তু নোটিফিকেশান নাও যেতে পারে। তো এখানে কিন্তু আমাদের উত্তর হচ্ছে অপশান বি ক্লোরিন। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব, একদম ডিটেলসে পড়াবো, কোনো চাপ নিও না, পুরো ক্লাসটা করতে থাকো। পরের প্রশ্ন বলছে পিত্তরসের কাজগুলি নিচের উল্লেখ করা হয়েছে, যে বিকল্পটি পিত্তরসের কাজ নয় তা নির্বাচন করুন। বলছে প্রোটিন হজমকারী এনজাইম থাকে যা প্রোটিনকে হজমে সাহায্য করে। বলছে বড় চর্বিযুক্ত গ্লোবিউলগুলোকে ছোট করে দেয়। এখানে বলছে অগ্নাশয় ও এনজাইমের কার্যকারিতা বাড়ায়, এবং অগ্নাশয় ও এনজাইমের ক্রিয়ার জন্য খাদ্য ক্ষারীয় মাধ্যম সরবরাহ করে। এখন আমাদেরকে ডিটেলসটা জানতে হবে, তাহলে আমাদের উত্তর করতে সুবিধা হবে। কি বলছে, প্রোটিন কিনা প্রোটিন হজমকারী এনজাইম থাকে যা প্রোটিনের হজম করতে সাহায্য করে। কোথায়? পিত্তরসে, মনে রাখবে পিত্তরসে। তাহলে কি প্রোটিন হচ্ছে হজমকারী এনজাইম থাকে যা প্রোটিনের হজমে সাহায্য করে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা পরের তথ্য নেব, পিত্তরসে কোনো প্রোটিন হজমকারী এনজাইম থাকে না। মনে রাখবে পিত্তরসে কি বলছে, প্রোটিন হজমকারী এনজাইম থাকে,
কিন্তু প্রোটিন হজমকারী এনজাইম থাকে না, প্রোটিন হজমে সাহায্য করে, পিত্তরসে কোনো প্রোটিন। এখানে একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি আগে বলি, মানে বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে এই প্রথমে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের আনসার, সঠিক উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, এটা ওই অপশান এটাই এখানে লেখা হয়ে গেছে, তোমরা এটাকে কেটে দিতে পারো। ব্যাপারটা হচ্ছে পিত্তরসে না, অ্যাকচুয়ালি পিত্তরসে কোনো প্রোটিন হজমকারী এনজাইম থাকে না। এখানে যেহেতু আমাদের বলছে নয়, কাজ নয়, তাহলে থাকে না, তাহলে যখন থাকে না তখন আমাদেরকে কি বলছে, এবার বলছে এটি শুধু চর্বি হজমে সাহায্য করে, এটি কিন্তু শুধুমাত্র চর্বি হজমে সাহায্য করে। কে? পিত্তরসে, পিত্তরসে যেটা আমাদেরকে বলছে এটি চর্বি হজম করতে সাহায্য করে। সুতরাং আমাদের উত্তর হয়ে যাচ্ছে, সঠিক উত্তর প্রোটিন হজমকারী এনজাইম থাকে যা প্রোটিনকে হজম করতে সাহায্য করে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ নয়, নয় কিন্তু বলেছে, ওই জন্য কিন্তু আমাদের অপশান এ উত্তর হচ্ছে, ওটা অপশান এ করা রয়েছে, ওই জন্য এখানে এই কথাটা আবার একবার লেখা হয়ে গিয়েছে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, আকাশ নীল দেখার কারণ কি? বলতে পারবে আকাশ কেন নীল দেখায়? আকাশ যে নীল দেখায় তার কারণ কি? উচ্চতর তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিচ্ছুরণ, নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিচ্ছুরণ, বলছে উচ্চতর তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতিসরণ, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতিসরণ। আকাশকে নীল দেখায় তার কারণ কি? এখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, চলো আমরা ডিটেলসটা জানি আগে, তাহলে তোমরা বুঝতে পারবে। বলছে সূর্যের আলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিয়ে গঠিত। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাস ও ধূলিকণার কারণে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের, যেমন নীল ও বেগুনি, এরা হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। কিভাবে মনে রাখবে সেই মনে আছে, বেনি আসহ কলা, ঠিক আছে। তো আলো বেশি পরিমাণে বিচ্ছুরিত হয়। মনে রাখবে একটা কথা তোমাদেরকে এই জায়গায় আমি বলি, দেখো আমি তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি, এই যে আলোর যে বিক্ষোভণ, এইটা আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার উপরে কিন্তু নির্ভরশীল। মনে করো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে সেই আলোর বিক্ষোভণ তো সবচেয়ে বেশি হবে। ধরো আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা লেখা হয়, মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা লেখা হয়, আর আলোক যে বিক্ষোভণ সেটাকে যদি আমরা ই দিয়ে লিখি, তাহলে আমাদেরকে কি হবে বলতো, এই আলোক যে বিক্ষোভণটা এটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সঙ্গে সমানুপাতিক হয়, মানে ব্যস্ত অনুপাতিক হয়, তাহলে 1/λ টু দি পাওয়ার 4। এইভাবে, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার বিক্ষোভণ তত বেশি, মানে সে তার চারিদিকে ছড়িয়ে যায় যেই সেই। সুতরাং যখন ছড়িয়ে যায় তখন কিন্তু আমরা বলতে পারবো যে এই ছড়িয়ে যাওয়ার কারণে এই নীল এবং বেগুনে এদের কিন্তু আমরা বেশি বিচ্ছুরিত হওয়ার কারণে বা ছড়িয়ে পড়ার কারণে আমাদের চোখে কিন্তু এই নীল বা বেগুনিগুলো বেশি ফোটে। সুতরাং যেহেতু আকাশটাকে আমি নীল দেখি, বা তার কারণ হচ্ছে নীল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম, ঠিক আছে, ছোট তরঙ্গ দৈর্ঘ্য, তাই বলছে নীল রঙকে বেগুনের রঙের তুলনায়ও বলছে বেশি সংবেদনশীলভাবে গ্রহণ করে, তাই আকাশকে আমরা নীল দেখাই, ঠিক আছে। এই ঘটনাকে কিন্তু আমরা রেলি বিচ্ছুরণ বলা হয়। এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে, আমি আবার বলছি তোমাদের কি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম, মনে রাখবে সেই আলোর কিন্তু বিক্ষোভণ সবচেয়ে বেশি হবে। আলোক বিক্ষোভণ এর তরঙ্গ দৈর্ঘ্য চতুর্ঘাতের কিন্তু ব্যস্ত অনুপাতিকের সঙ্গে ব্যস্ত অনুপাতিক হবে, এই যে, ঠিক আছে। সুতরাং এখানে যার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য যার যত বেশি সে কিন্তু তার বিক্ষোভণ অনেকটা কম, ঠিক আছে, সে চারিদিকে ছড়িয়ে পড়ে না। ওই জন্য দেখবে তোমাদের ট্রাফিক সিগন্যালগুলোতে না রেড লাইট কিন্তু ব্যবহার করা হয়। রেড লাইট কেন ব্যবহার করা হয় জানো? তোমরা একটু কমেন্ট করে জানাও তো, রেড লাইট কেন সিগন্যালে ব্যবহার করা হয়? দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে, ট্রেনের তো সিগন্যালের অনেক ব্যাপার থাকে, তো হয়তো তোমাকে মানে যেহেতু এখানে ইন্টারভিউ নেই, কিন্তু তোমাদেরকে এইভাবেই এই পরীক্ষায় তোমাদের থেকে জেনে নেবে যে সিগন্যালে কেন রেড লাইট ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো রেড লাইট এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অত্যন্ত বেশি, সুতরাং এর ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই, এ অনেক দূর থেকে তুমি দেখতে পাবে, এই কারণেই
কারণ এর চারিদিকে ছড়ায় না, একদম সোজা থাকে। সুতরাং ওই জন্য অনেক দূর থেকে কিন্তু দেখা যায়। এটা আমরা পরবর্তীকালে কোশ্চেন যখন পাবো তোমাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে? যেহেতু আমি ডিটেলসে পড়াচ্ছি ওই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম। একটা লাইক করে দিও, ঠিক আছে? এবং পরপর ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখবে পরপর ক্লাস পাবে। নোটিফিকেশন বেলটি অন করে রাখো। একটু ক্লাসগুলো শেয়ার করো, তোমাদের কাছে একটা সাপোর্ট চাইছি। কারণ আমি দেখেছি প্রচুর মানে অন্যান্য চ্যানেলের যেসব মানে কি বলবো আবল তাবল ভিডিওগুলোয় প্রচুর ভিউজ এবং প্রচুর লাইক পড়ে, বাট আমরা কষ্ট করে তোমাদের জন্য পড়াচ্ছি, বাট একটা ছোট্ট লাইক পায় না, আফসোস লাগে। এবং ক্লাসগুলো একটু শেয়ার হয় না। তোমরা একটু ক্লাসগুলোকে শেয়ার করো, আমরা খুব খেটে খেটে তোমাদের জন্য কিন্তু ক্লাসগুলো নিয়ে আসি। একটু শেয়ার করলে আমাদেরও ভালো লাগে, এবং অনেক ভিউজ আসলে কি হয়, আমরা প্রতিনিয়ত ক্লাস দিতে থাক। মানে একদিনেই ম্যাথ ক্লাস, সঙ্গে রিজনিং, সঙ্গে সায়েন্স, তিনটেই পার্ট আমরা পরপর পড়াবো, ঠিক আছে? সঙ্গে জিকে। তোমাদের ক্লাসের ভিউজের ওপরে ডিপেন্ড করে যাবে যে কিভাবে আমরা ক্লাস করব। তো তোমরা একটু সাপোর্ট করো সবাই। চলো, বলছে আধুনিক পর্যায় সারণীতে পরমাণুর আকার গ্রুপের নিচের দিকের বৃদ্ধি পায় কারণ। বলছে ইলেকট্রন হারানোর প্রবণতা হ্রাস পায়, কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়, বলছে ভ্যালেন্সি বৃদ্ধি পায় এবং পারমাণবিক চার্জ বৃদ্ধি পায়। তো আমাদের এখানে কি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়। এবার তোমাদেরকে যদি এই আধুনিক পর্যায় সারণী যদি ছবিটা দেখানো হয়, তাহলে মনে রাখবে এই হচ্ছে তার ছবি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যে ছবিটা হচ্ছে সেটা এটা। এই যে প্রথমে রয়েছে হাইড্রোজেন, তারপর লাস্টে এখানে দেখো হিলিয়াম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এখানে হচ্ছে আয়রন, কোমোনিয়াম, নিকেল, কপার, জিঙ্ক। এই 30টা তোমাদেরকে মুখস্থ রাখতে পারলে ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে 30টা না মুখস্থ করলেও হবে, কিন্তু এইগুলো জাস্ট তোমাদেরকে কিছু তথ্য জানতে হবে। এই যখন পরমাণুর কক্ষের সংখ্যা বাড়ছে, তখন কিন্তু আমাদের যে প্রশ্নটা করেছে এখানে কিন্তু গ্রুপের আকার, এখানে যে পরমাণুর যে আকার সেটা কিন্তু বৃদ্ধি পায়, কারণ হচ্ছে কক্ষের সংখ্যা বাড়ছে। অর্থাৎ এখানে পরপর যদি আমি এখান থেকে এই দিকে যাই, তাহলে কিন্তু পরপর যখন কক্ষের সংখ্যা বাড়ে তখন কিন্তু পরমাণুর আকারগুলোও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? নিচে থেকে ওপরে আসলে কি হবে, ওপর থেকে নিচে গেলে কি হবে, ঠিক আছে? এখানে কোন জায়গায় হ্যালোজেন মৌল, তোমরা একটা জিনিস এখান থেকে জেনে নাও। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করে রাখছি, হ্যাঁ, তোমাদের থেকে একটু উত্তর চাইবো। তোমরা একটা HW করে রাখো তো, যে এখানে এই মৌলগুলোর মধ্যে কাকে দুষ্ট মৌল বলা হয়? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। কাকে দুষ্ট মৌল বলা হয়? ঠিক আছে, একজনই আছে, ঠিক আছে, তাকে দুষ্ট মৌল বলা হয়, তার নাম কি? ঠিক আছে, এই 30টার মধ্যেই আসে, 1 থেকে এই 30-এর মধ্যেই আসে। তো সুতরাং তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও পরে। চলে এসো পরের প্রশ্ন। বলছে হাড়ের কোষগুলি একটি হার্ট ম্যাট্রিক্সে নিয়ত রয়েছে, যা গঠিত হয়। অপশান এ বলছে ফ্লোরাইড ও ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম, আর বলছে ক্যালসিয়াম ও ফসফরাস। তাহলে আমাদের কিন্তু বলছে হাড়ের কোষগুলি একটি হার্ট ম্যাট্রিক্সে নিয়ত রয়েছে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ডিটেলসটা জানি তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। বলছে মানবদেহের হাড়ের কোষ একটি শক্ত ম্যাট্রিক্সের মধ্যে নিয়ত থাকে, যা প্রধানত ক্যালসিয়াম, তোমরা সবাই জানো যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে ফসফরাস। অর্থাৎ এই সিএ আর এখানে পি, এই ক্যালসিয়াম আর ফসফরাস এই দুজন কিন্তু থাকে। সুতরাং এখানে কিন্তু আমাদের অপশান ডিটা হবে সঠিক উত্তর। তোমরা জাস্ট মুখস্থ রেখে দাও যে ক্যালসিয়াম এবং ফসফরাস, হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, যদি রেজিস্ট্যান্স 15 ওহম এর কয়েল
একটা এ, আর একটা হচ্ছে কয়েল বি বা রেজিস্ট্যান্স 15 ওহমের পরিবর্তিত চুম্বকের ক্ষেত্রের সাপেক্ষে থাকে, তাহলে এই কয়েলগুলিতে তড়িৎ প্রবাহিত হয় 1:1 অনুপাতে, ভিন্ন অনুপাতে বা 1:2 অনুপাতে, আর এখানে একই। ঠিক আছে, তো এখানে আমরা সলিউশনটা কিভাবে করব দেখো। সবার প্রথমে আমাদেরকে সলিউশন হচ্ছে ভিন্ন, এটাকে আমরা রাখলাম। এবার আমরা সলিউশনটা ডিটেলসে বলে দিচ্ছি। সূত্র অনুযায়ী I ইকুয়ালস টু ই বাই আর। আমরা এর আগে পড়েছিলাম ভি ইকুয়ালস টু আই আর, তার মানে I ইজ ইকুয়ালস টু আমাদের হয়েছিল ভি বাই আর। এবার এক্ষেত্রে আমাদের হবে I ইকুয়ালস টু ই বাই আর। মনে রাখবে এইটাও ওহমের সূত্র, তো এটা এদের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এই ই, ঠিক আছে, এই ই আমরা কি সেটা আমরা জানবো, এবং আর তো আমাদের রোধ সেটা আমরা জানি। তাহলে চলে এসো সবার প্রথমে, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ এবং ই হচ্ছে আবিষ্ট বিভব, ঠিক আছে, এবং এই আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, যেটা বাধা, সেই যে এরকম যেরকমভাবে দাগ টানছিলাম না, এটা আর, এটা হচ্ছে রোধ, বাধা। কারেন্ট আসলে এখানে বাধা পড়বে, বাধা দেবে। তো এখন তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই 15 ওহম দিয়ে এই I ইজ ইকুয়ালস টু ই বাই আর, এখানে প্রবাহিত তড়িৎ প্রবাহটা কতটা হয় সেটা আমরা বার করে নেব প্রথম ক্ষেত্রে। তাহলে যদি বার করি তাহলে কত আসবে, যেহেতু উভয় কয়েলের একই পরিবর্তিত চুম্বক ক্ষেত্র আছে, একই পরিবর্তিত চুম্বক ক্ষেত্র আছে, তাই এর আবিষ্ট বিভব কিন্তু ই দুজনার সমান হবে। মানে প্রথম এ কয়েলের ক্ষেত্রে আর বি কয়েলের ক্ষেত্রে দুজনারই কিন্তু সমান হবে। কি সমান হবে, এই আবিষ্ট যে বিভব সেটা সমান হবে। তাহলে চলে এসো, এবার আমাদের এই আই এ, এইটা হচ্ছে ই বাই 15, ওই যে এখানে ই জানি সবার সমান, তাহলে আর এখানে রোধ হচ্ছে 15 ওহম। আর আই বি, তাহলে বি এর যে প্রবাহ মাত্রা বি কয়েলে সেটা হচ্ছে ই বাই 5। তাহলে এবার আমরা অনুপাত বার করব, আই এ ইস টু আই বি ইজ ইকুয়ালস টু 1:3। এই 1:3 তো আমরা এখানে উত্তর পাচ্ছি না, সুতরাং এখানে আমরা ভিন্নটা নেব। ঠিক আছে, 1:2 অনুপাত না, এটা 1:3 হলে তখন এটা নিতাম। তাহলে এটা হচ্ছে আমাদের 1:3 অনুপাত, যেটা এটা যেহেতু ভিন্নটাই আমরা এখানে সঠিক রাখছি, কারণ এটা দুজনের আলাদা আলাদা, ওই জন্য 1:2। এর অপশানগুলো গন্ডগোল আছে, কারণ এই একই বলা আবার এই 1:1 বলা এর কোনো মানে হয় না। হ্যাঁ, এরা একই বোঝায়, 1:1 আর একই মানে হচ্ছে দুটো অপশান একই হয়ে যাচ্ছে। আবার ভিন্ন, এখানে এই জায়গাটায় অপশানগুলো গন্ডগোল আছে, এই ভিন্ন আবার 1:2, এরাও কিন্তু দুটো একই অপশানের মতো কাজ করছে। সুতরাং আমার মনে হয় এই প্রশ্নটাই যারা অ্যাটেন্ড করবে তাদের কিন্তু নাম্বার দেওয়া উচিত, এটা আমার মনে হয়। বা এরকম হয়তো হয়েছিল আগে যে শিফটে প্রশ্ন হয়েছে, যারা এই শিফটে ছিল তাদের কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। কিন্তু তোমাদেরকে আসল আমার মনে হয় অপশানটা থাকা উচিত ছিল 1:3, তাহলে ঠিক হতো। ঠিক আছে, এইটা 1:2 আর একটা অপশান ধরো এখানে 1:3, আর এটা ভিন্নটা কেটে অন্য কোনো অপশান করতে হবে, 2:1 বা 1:3, যাই এরকম করতে হবে। আমি ওইদিকে যেতে চাইছি না, চলো তোমাদেরকে যে জায়গাটা ধরানো সেটা ধরানোর চেষ্টা করছি। পরের প্রশ্ন বলছে, সম্পৃক্ত কার্বন যৌগ সাধারণত অসম্পৃক্তের থেকে কম স্থিতিশীল যৌগ। পরে অপশান বি বলছে ইলেকট্রোস্ট্যাটিক্স, আকর্ষণ বল আছে, বলছে অসম্পৃক্ত যৌগের চেয়ে কম বিক্রিয়াশীল, বলছে কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিগুণ বন্ধন থাকে। তাহলে আমাদেরকে ডিটেলসটা জানি। সবার প্রথমে বলছে সম্পৃক্ত যৌগ শুধুমাত্র একক বন্ধন, এই যে সিগমা বন্ড, একক বন্ধন বা সিগমা বন্ড থাকে, যা অধিকতর স্থিতিশীল এবং কম বিক্রিয়াশীল। তো অপরদিকে অসম্পৃক্ত যৌগে পাই বন্ড থাকে বা ত্রিবন্ড থাকে, যা সহজেই ভেঙে বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে উত্তর হচ্ছে কিন্তু অসম্পৃক্ত যৌগ, কম বিক্রিয়াশীল। কারণ কম বিক্রিয়াশীল মানে অসম্পৃক্ত যৌগ হচ্ছে কি পাই বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যারা কিনা সহজেই ভেঙে বিক্রিয়াশীল। তাহলে এখানে কম বিক্রিয়াশীল অসম্পৃক্ত যৌগ হচ্ছে কম বিক্রিয়াশীল। কে? সম্পৃক্ত কার্বন যৌগটা অসম্পৃক্ত কার্বন যৌগের চেয়ে কম বিক্রিয়াশীল, কারণ এটা কম হবে আর এটা বেশি হবে, তাহলে এর থেকে কম হবেও। চলে এসো নেক্সট কোশ্চেনে যাব, এবং নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যদি আরআরবি, এনটিপিসি, এএলপি এবং আরপিএফ গ্রুপ ডি যে কোনো পরীক্ষার্থী হয়ে থাকো না কেন,
তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের বই কেনাটা বাধ্যতামূলক। ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দাও। কোন বই অর্ডার করবে, চলে যাও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক দেওয়া রয়েছে, একদম প্রথমেই লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স ওপেন করার জন্য টাইটেলে গিয়ে ক্লিক করো, অথবা এই জায়গায় দেখো ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, এখানে দেখো, এখানে এইদিকে ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, এখানে টাচ করো, দেখবে ওখান থেকে তোমাকে একটা লিঙ্ক দেবে, ওখান থেকে তোমরা লিঙ্কটা ক্লিক করে ফ্লিপকার্ট থেকে ওই বইটা অর্ডার করে দাও। ওই বইটা তোমাদের জন্য সুইটেবল হবে, ঠিক আছে? যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই তোমাদেরকে আমি সাজেস্ট করছি। ওকে, প্রিভিয়াস ইয়ারের বই তোমাদের পিওয়াইকিউ বইটা পাশে রাখা জরুরি, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। বলছে ইন্ডিউস কারেন্ট সর্বাধিক হয় যখন কয়েলের গতির দিক চুম্বক ক্ষেত্রের লম্ব হয়, কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের লম্ব দিকে রাখা হয়। বলছে কয়েলের গতির দিক চুম্বক ক্ষেত্রের সমান্তরাল, কুণ্ডলীটির দিকে রাখা হয় যে হয় চুম্বকীয় সমান্তরালের দিকে। এখন উত্তর কি হবে? সবার প্রথমে আমরা একটু জেনে নিই যে আমরা জানি ই হচ্ছে আবেশী বিভব, এই ই মানে বিভব, মনে রাখবে, হ্যাঁ, যা সর্বাধিক হয় যখন ফ্লাক্স পরিবর্তন হয়, পরিবর্তন সর্বাধিক হয়, তখনই এটি তখনই হবে যখন কয়েলের গতি দিক চুম্বক ক্ষেত্রের লম্ব হবে, কারণ তখনই কয়েলের সর্বোচ্চ চৌম্বকীয় রেখা ছেদ করবে। মানে লম্ব যখন হয় তখনই কিন্তু সবচেয়ে মানে রেখাগুলোকে ছেদ করে, তখনই কিন্তু ফ্লাক্স দ্রুত পরিবর্তন হয় এবং এই ইন্ডিউস যে কারেন্ট সেটা কিন্তু সবচেয়ে বেশি তৈরি হয়। তাহলে আমাদেরকে এখানে লম্বভাবে উত্তর যেটা আছে সেটা অপশান এ তে আসে, আমরা লম্বভাবে, সেটাই হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ সঠিক উত্তর করে নাও। পরের প্রশ্ন, বন্ধুরা তোমাদেরকে এটা HW ছাড়ছি, তোমরা এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং তোমাদেরকে আমি জানিয়ে রাখি, আমরা কিন্তু প্রত্যেকটা শিফটের প্রশ্ন দুটো করে, একটা শিফটের প্রশ্ন দুটো করে ক্লাসে ভাগ করছি, সে ম্যাথ হোক রিজনিং হোক। রিজনিংটা হয়তো একটা ক্লাসই হয়ে যাচ্ছে, সায়েন্সটাকে দুটো ভাগে ভাগ করছি যাতে আমাদের সুবিধা হয়, কারণ আমাদেরকে টার্গেট হচ্ছে আধা ঘন্টা করে ক্লাস করা, ঠিক আছে? আধা ঘন্টা করে আমাদের পার্ট পার্ট করে ক্লাস করার টার্গেট। তো সেই হিসেবে আমরা পরপর তোমাদেরকে ক্লাস দিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও স্পেশাল ব্যাজে, যারা আমাদের সঙ্গে স্পেশাল ব্যাজে পড়বে, ওখানে ম্যাথটাকে কিন্তু ধরে ধরে ম্যাথ করানো হচ্ছে, একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে, চ্যাপ্টার ভিত্তিক, ঠিক আছে? যদি তোমার টার্গেট হয় যে আরআরবি পরীক্ষা এইবারে তুমি আরআরবিটাকে ক্র্যাক করবে, তাহলে ম্যাথ কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা, ম্যাথটাকে তুমি এই সুযোগে তুলে নাও। এবং আমরা এখানে এমনভাবে তোমাকে ম্যাথটা করিয়ে দেবো, এর পরবর্তীকালে তুমি যে কোনো পরীক্ষায় বসবে না কেন, সব পরীক্ষায় তোমার ম্যাথটা কাজে লেগে যাবে, ঠিক আছে? এটা যেরকম আমরা এখন এই মুহূর্তে সায়েন্সের পার্টটা করছি, এর সঙ্গে আমরা রিজনিংয়ের পার্টটাও করলাম এবং ম্যাথের পার্টটা। তোমরা একটু আমাদের সঙ্গে যদি 3টে মাস ক্লাস করে দেখো, যদি তারপরে তোমাদের ভালো না লাগে আর পর আর করবে না, ঠিক আছে? কিন্তু এই 399 এই অফার কিন্তু আর পরে পাবে না, এটা কিন্তু 699 হয়ে যাবে। এই মুহূর্তে আমাদেরকে অফার দেওয়া হচ্ছে 399, 3 মাসে একবারই ওয়ান টাইম পেমেন্ট করে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হয়ে যাও। মনে রাখবে একদম সম্পূর্ণ তোমাদের জন্য নতুন করে ব্যাচ শুরু করা হচ্ছে, ঠিক আছে? আমরা একদম নতুন ব্যাচ শুরু করছি, তোমরা চলে আসতে পারো। চলো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে, আমাদের পরবর্তী যে সায়েন্স ক্লাস হবে সেখানে তোমাদের সঙ্গে দেখা হবে, এবং চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে, ওখানেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো প্রত্যেককেই থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।